ডায়াবেটিস একটি কমন রোগ। ব্লাড সুগার বা ডায়াবেটিস অধিকাংশ মানুষের শরীরে দেখা যায়। বন্ধুরা, ব্লাড সুগার বা ডায়াবেটিস কি? এই ব্লাড সুগার বা ডায়াবেটিস হলো রক্তের মধ্যে যদি সুগারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, অর্থাৎ রক্তের মধ্যে চিনির পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন আমরা তাকে ডায়াবেটিস বলবো। এই ডায়াবেটিসকে আমরা দুই ভাগে ভাগ করবো, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই ব্লাড সুগার কেন হয় বা কিভাবে হয়, এর কারণগুলো কি এবং এর নিয়ন্ত্রণের উপায়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমরা যে কোনো খাবার গ্রহণ করি, যে কোনো খাবার বলতে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার, তো কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো সেগুলো কি কি? যেমন রুটি, ভাত, এই জাতীয় যে শর্করা জাতীয় খাবারগুলো আমরা গ্রহণ করি। আমি এখানে যে প্রোটিন জাতীয় খাবারগুলোর কথা বলছি না, ওই বিষয়ে পরে আলোচনা করব। এই শর্করা জাতীয় খাবারগুলো যখন আমরা গ্রহণ করি তখন আমাদের পেটের ভিতরে আসে। স্বাভাবিকভাবে আমরা যখন খাবার গ্রহণ করি আমাদের পেটের ভিতরে আসে, তো এই খাবারগুলো ভেঙে নানা অ্যাসিডের মাধ্যমে খাবারগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর যখন পরিপাক হবে, বিপাক হবে, তখন এই খাবারগুলো C6H12O6 অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়। আপনি ভাত খান, রুটি খান, যাই কিছু কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারই গ্রহণ করুন, সেগুলো চিনিতে পরিণত হবে। বাংলা ভাষায় বলবো আমি চিনি। সমস্ত কিছু খাবার গ্লুকোজ বা চিনিতে পরিণত হবে। এটি কিন্তু আবার সাধারণ চিনি নয়, এটি গ্লুকোজ C6H12O6 এর সঙ্গে। তো এই খাবারগুলো যখন চিনিতে পরিবর্তন হবে, কনভার্ট হবে, তো সেগুলো কি করবে, আমাদের যে এখানে যে ছোট ছোট যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে রোমগুলো আছে সেগুলোর মাধ্যমে সেগুলো শুষে নিবে। শুষে নিয়ে এই জিনিসগুলো কি করবে, আস্তে আস্তে যে গ্লুকোজগুলো আমাদের রক্তের মধ্যে বা রক্ত নালীর মধ্যে সরবরাহ করবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, গ্লুকোজ ছাড়া আমাদের শক্তির যোগান আসবে না। যেমন গাড়ি চলতে গেলে তেলের দরকার, পেট্রোলের দরকার, এবং মানুষকে চলতে গেলে অবশ্যই তাকে খাদ্য গ্রহণ করতে হবে, তার গ্লুকোজের দরকার রয়েছে। তো এই খাদ্যগুলো যখন আমরা গ্রহণ করব, গ্রহণ করার পরে রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে এই গ্লুকোজ ছড়িয়ে পড়ে। আমাদের ব্রেনটেও আসবে, হাতেও আসবে, পায়ে আসবে, সারা শরীরে রক্তের মাধ্যমে যেখানে যেখানে রক্ত পৌঁছাবে সেখানে এই যে গ্লুকোজগুলো অর্থাৎ চিনিগুলো সারা শরীরের মধ্যে প্রবাহিত বা বাহিত হতে থাকবে। বুঝতে পারলেন? এখন বিষয়টা হলো, যদি চিনি শরীরের মধ্যে বাহিত হতে সমস্যা কি? এখানে কথা হলো যে এই জায়গাটা দেখেন একটু, যখন এই চিনিগুলো রক্তের মাধ্যমে সারা শরীরের মধ্যে প্রবাহিত হতে থাকবে, তখন আমাদের যে সেল মাসলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, সেগুলো শক্তি যোগানোর জন্য এই গ্লুকোজগুলো তাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। মানুষ যেমন না খেয়ে থাকতে পারে না, গরু ছাগল কুকুর যেমন না খেয়ে থাকতে পারে, তেমন আমাদের যে সেলগুলো রয়েছে সেগুলো না খেয়ে থাকতে পারে। এদের খাদ্য কি? এই যে গ্লুকোজগুলো। তাহলে দেখুন, এই যে এই জায়গাটা দেখুন, প্রত্যেকটা সেলের মধ্যে এখানে কিছু পরিমাণ যে সেলের মধ্যে ভিতরে যে প্রবেশ করবে, প্রবেশ করানোর জন্য ইনসুলিন জাতীয় একটা জিনিসের দরকার। আমি ইনসুলিন সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের যে খাদ্য নালী আছে, খাদ্য গ্রন্থি আছে বা পাকস্থলীর ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের প্যানক্রিয়াস নামে একটি গ্রন্থি রয়েছে। সেখান থেকে আলফা সেল এবং বিটা সেল উৎপন্ন হয়। এই যে বিটা সেল রয়েছে, এই বিটা সেলই আমাদের কি করে ইনসুলিন উৎপন্ন করে। বিটা সেলের মধ্যে ইনসুলিনগুলো, এই যে ইনসুলিনগুলো আমি একটু চারকোণ আকৃতি বা বর্গাকৃতিভাবে আমি দেখালাম। তো এই বিটা সেলগুলো থেকে যে ইনসুলিন উৎপন্ন হবে সেগুলো রক্তের মধ্যে বাহিত হয়। যখন আমরা খাদ্য গ্রহণ করি, অলরেডি খাদ্যগুলো যখন গ্লুকোজে পরিণত হবে, কনভার্ট হবে, তো আমাদের এই যে প্যানক্রিয়া রয়েছে সে বুঝতে পারবে রক্তের মধ্যে এখন আমাকে ইনসুলিন প্রবেশ করাতে হবে। ইনসুলিনগুলো প্রবেশ করানো হলো, ইনসুলিনগুলো রক্তের সাথে চলতে থাকবে এবং ইনসুলিন প্লাস ইনসুলিন প্লাস গ্লুকোজ দুটো একসাথে রক্তের মধ্যে বাহিত হতে থাকবে। তো এখন মজার বিষয় হলো, এই ইনসুলিনগুলো যখন আমাদের সেলের এই জায়গাটার মধ্যে আসবে, আসার পরে এখানে
ইনসুলিন রিসেপশন নামে একটা জায়গা থাকে, যেমন ঘরে প্রবেশ করার জন্য দরজার প্রয়োজন। আমি একটু সোজা বাংলা ভাষায় বলছি বোঝানোর জন্য। ঘরে প্রবেশ করার জন্য যেমন দরজার প্রয়োজন, তেমন ইনসুলিনগুলো সেলের মাধ্যমে প্রবেশ করে তাদের একটা দরজার প্রয়োজন। দরজা খুলতে গেলে চাবি লাগবে। তো ইনসুলিনগুলো কি করে এই সেলের মাধ্যমে এই সেলের যে এই জায়গাটার মধ্যে আসবে, এটাকে বলা হয় ইনসুলিন রিসেপশন। অর্থাৎ এখানে যখন আসবে, আসার পরে দরজাটা খুলে যাবে, তখন এই গ্লুকোজগুলো সেল অবজার্ভ করতে থাকবে বা খাওয়া শুরু করবে। ঠিক আছে? এখন দেখুন, প্রতিটা জিনিসের একটা খাওয়ার সীমা থাকে। যখন পেট ভরে যাবে তখন কিন্তু খাবে না। সিমিলারলি এই যে সেলগুলো রয়েছে, সেলগুলো একটা সময় কি করে, যখন ওর হয়ে যায়, খাওয়া হয়ে যায়, মানে অবজার্ভ করা সমাপ্ত হয়ে যায়, তখন আস্তে করে ক্লোজ করে দেয়। আমি এই পাশ থেকে দেখাচ্ছি, এই জায়গাটা ক্লোজ করে দেয়, মানে ও আর নিতে পারছে না। মানে আমাদের যে খাদ্য, ধরুন আমার যতটুকু খাই তার থেকে বেশি পরিমাণ খেয়ে নিয়েছি, তখন যে উদ্ভিদ বাড়তি যে ইনসুলিন, আমি কি বলবো, গ্লুকোজগুলো থাকবে, সেগুলো রক্তের মাধ্যমে ঘোরাফেরা করতে থাকবে। এই সেলের কাছে যাবে, ও বলছেন আমার হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। ওর কাছে আমাদের রক্তের মধ্যে স্বাভাবিকের তুলনায় সুগার বা ব্লাড সুগারটা বাড়তে থাকবে। এটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখি, এই যে প্যানক্রিয়া রয়েছে, প্যানক্রিয়াসের মাধ্যমে বিটা সেলগুলো যে ইনসুলিন উৎপন্ন করে, যদি বিটা সেলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন না হয়, তাহলে সেটা টাইপ 1 ডায়াবেটিস। কারণ এই প্যানক্রিয়াটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে, ব্যাকটেরিয়া জনিত কারণে হোক, বিভিন্ন অসুখের কারণে হোক, নষ্ট হয়ে যেতে পারে। তখন এই প্যানক্রিয়া ইনসুলিন উৎপাদন করতে পারে না। সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করে আমাদেরকে ইনসুলিনের যোগান শরীরে দিতে হবে। ইনসুলিন দিতেই হবে, ইনসুলিন মাস্ট। ইনসুলিন যদি শরীরে না থাকে বন্ধুরা, তাহলে আমরা শক্তি পাবো না। আস্তে আস্তে ধীরে ধীরে ভীষণ বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেটা বুঝতে পারছেন কোন ক্ষতি? তো আর এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। প্যানক্রিয়া ইনসুলিন উৎপাদন করবে না, বিটা সেল ইনসুলিন উৎপাদন করবে না। আমরা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বলি, যখন আমরা অধিক পরিমাণ খাদ্য গ্রহণ করার ফলে শরীরের মধ্যে অধিক পরিমাণ গ্লুকোজ উৎপাদন হবে, তখন সেলগুলো স্বাভাবিকভাবে গ্লুকোজ গ্রহণ করবে না বা অবজার্ভ করবে না। তখন ধীরে ধীরে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজগুলো বাহিত হতে থাকবে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের রক্তের মধ্যে ব্লাড সুগারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে গেছে বা হাই হয়ে গেছে। ঠিক আছে? তো আমাদের এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব? দেখুন, টাইপ 1 ডায়াবেটিস হলে মেডিসিন মাস্ট বি। একজন ভালো বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করুন। একটু ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি খাবার দাবারগুলো নিয়ন্ত্রণে আনতে পারেন, যেমন যে লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারগুলো আপনি গ্রহণ করবেন। তাহলে দেখবেন স্বাভাবিকের তুলনায় আপনার শরীরের মধ্যে গ্লুকোজ কম উৎপাদন হবে। গ্লুকোজ যদি কম উৎপাদন হয়, তাহলে আমাদের যে সেলগুলো আছে, সেলগুলো পর্যাপ্ত পরিমাণ যেটুকু গ্লুকোজের দরকার ততটুকুই নিতে পারবে, তার বেশি গ্লুকোজ উদ্ভিদ রক্তের মধ্যে থাকবে না, সুতরাং বাড়বে না, রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়বে না। আর আপনি যে খাবারগুলো গ্রহণ করবেন, সেগুলো অল্প পরিমাণ খাবার গ্রহণ করুন, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো অল্প পরিমাণ গ্রহণ করুন, এবং প্রোটিন জাতীয় খাবার, যেগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার রয়েছে, হালকা ফ্যাট জাতীয় খাবার আপনি খেতে পারেন, সেগুলো খেতে পারেন। প্রোটিন জাতীয় খাবার গ্রহণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অতিরিক্ত প্রোটিন কিন্তু আবার ভালো না, কিডনির পক্ষে আমাদের ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে খাদ্য তালিকা, খাদ্য ডায়েট চার্ট রয়েছে, সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। এছাড়াও আপনি একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনি খাদ্য গ্রহণ করতে পারেন। একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করাই উচিত। এছাড়াও আমি খাদ্য তালিকা কীভাবে খাদ্য গ্রহণ করবে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম ব্লাড সুগার কেন হয়। তো ব্লাড সুগার কীভাবে নিয়ন্ত্রণ করব প্রপারলি, সেই বিশেষ
পরবর্তী ভিডিওতে আলোচনা করব, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে পড়বেন। যাই হোক, নমস্কার, আজকে এই পর্যন্ত।